আজকে তোমাদের করাবো কনস্টিটিউশনের প্রথম ক্লাস। তো কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান জানার জন্য জরুরি যে কিভাবে কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল সেটা জানা, এবং সেই জন্যই ধাপে ধাপে আমরা এটা পড়বো। পড়তে তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে, কারণ আমি ইন্টারেস্টিং করেই পড়ানোর চেষ্টা করছি। এটা জানি বোরিং বিষয়, কিন্তু আমি যেভাবে পড়াবো আশা করছি তোমাদের পড়তে এবং মুখস্থ করতে বা বুঝতে কোনো রকম সমস্যা হবে না। এবং আবারও বলছি, শুধুমাত্র যেগুলো বলছি এগুলো পড়বে, কোনো লক্ষ্মীকান্ত কোনো বই পড়ার আর কোনো দরকার নেই। বিশেষ করে মেকিং অফ কনস্টিটিউশনের ক্ষেত্রে আমার এই নোটটা হচ্ছে একদম, যাকে তুমি বলতে পারো যে কোনো সুপার হিউম্যান বিইংয়ের নোট এরকম বলতে পারো, কারণ এই নোটের মধ্যে তোমরা অন্য কোনো বই পড়লে বা লক্ষ্মীকান্তের সাথে কম্পেয়ার করে দেখবেই যে এই নোটের মধ্যে সব কিছু কিন্তু লেখা আছে, কোনো জিনিস বাদ দেওয়া হয়নি, ছোট্ট জিনিস সহজভাবে লেখা হয়েছে। তাহলে চলো আজকে দেখি যে কনস্টিটিউশন তো শুরু হয়, খুব ভালো কথা, কনস্টিটিউশন তৈরিও হয়, খুব ভালো কথা, কিন্তু কনস্টিটিউশন তৈরির আইডিয়াটা প্রথমে কে দেয় না? আইডিয়াটা দিচ্ছে এমএন রয় বলে একজন কমিউনিস্ট লিডার। আমাদের ভারতের কমিউনিস্ট আন্দোলনের স্রষ্টা বলা হয় এমএন রয়কে। কত সালে না 1934 সালে প্রথম বলে যে কনস্টিটিউশন তৈরি করতে হবে। এরপর হয় কি, সেই আইডিয়াটা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি সাপোর্ট করে এবং ব্রিটিশ গভর্নমেন্টের কাছে একটা কনস্টিটিউশন তৈরি করার বা একটা ভারতের সংবিধান তৈরি করার দাবি পেশ করে 1935 সালে। ক্লিয়ার হয়েছে? 1940 সালে হয় কি, আমাদের ব্রিটিশ সরকার বলে যে একটা কনফার্মেশন দেয়, লিখিত কনফার্মেশন ইন্ডিয়াকে 8ই আগস্টে। বলা হয় যে এই আগস্ট অফারের মাধ্যমেই ইন্ডিয়াকে কনস্টিটিউশন তৈরির একটা নিরাপত্তা দেয়া হলো, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলেই আমরা তোমাদের জন্য কনস্টিটিউশন তৈরি করব। 1946 সালে হয় কি, 1946 সালে ক্যাবিনেট মিশন আসে। যেহেতু ইংল্যান্ডরা বলেছিল যে আমি তোমাদের কনস্টিটিউশন তৈরি করব, সেহেতু সেই মত অনুসারেই বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল 1946 সালে ব্রিটিশ থেকে 3জন কমিটি আসে, 3জনের হেড করে সেটা প্যাথিক লরেন্স বলে একজন, এবং সেটার নাম হয় ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশন বলে যে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, এবং 1946 সালে সেই কথা অনুযায়ী, ক্যাবিনেট মিশনের কথা অনুযায়ী, ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে নভেম্বর মাসে। তো এবার কথা হলো যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো বা সংবিধান তৈরির যে সংবিধান কমিটি গঠিত হলো, এই সংবিধান কমিটিতে টোটাল মেম্বার কতজন ছিল? পরীক্ষায় আসে 389 জন ছিল। এদের মধ্যে 296 জন ছিল ব্রিটিশ ইন্ডিয়া থেকে, আর 93 জন ছিল প্রিন্সলি স্টেট থেকে। তো ব্রিটিশ ইন্ডিয়ার প্রিন্সলি স্টেট মানে কি? দেখো, প্রিন্সলি স্টেট মানে হচ্ছে যে সমস্ত জায়গায়, ভারতবর্ষের যে সমস্ত জায়গায় রাজারা রাজত্ব করত, মানে রাজারা ওখানে শাসন ব্যবস্থা চালাতো কিন্তু ইংরেজদের বশ্যতা স্বীকার করে নিয়েছিল, সেই সমস্ত জায়গাকে বলা হচ্ছে প্রিন্সলি স্টেট। আর যে সমস্ত জায়গায় ইংল্যান্ড বা আমাদের ব্রিটিশরা নিজেদের গভর্নর রেখে শাসন চালাতো, সে সমস্ত জায়গাকে বলা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। তো ব্রিটিশ ইন্ডিয়া থেকে 296 জন ইলেক্টেড হয়েছিল, নির্বাচিত হয়েছিল, আর 93 জন প্রিন্সলি স্টেট থেকে নমিনেটেড হয়েছিল, মানে মনোনয়ন হয়েছিল। মানে কীরকম মনোনয়ন? ধরো প্রিন্সলি স্টেটের যারা রাজা আছে, বা যে হেড আছে, সে মনোনয়ন করে দিচ্ছে যে আমার এখান থেকে একজন তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাবে, কোনো ভোট নয়। আর ব্রিটিশ ইন্ডিয়া থেকে যেটা হয়েছিল সেটা ভোটের মাধ্যমেই হয়েছিল। আবার এই 296 জনের মধ্যে 292 জন হচ্ছে ইলেক্টেড হচ্ছে 11 গভর্নর প্রভিন্স থেকে, মানে 11টা গভর্নর প্রভিন্স যেটা ছিল সেখান থেকে, আর 4 জন হচ্ছে চিফ কমিশনারের প্রভিন্স থেকে। ঠিক আছে, গভর্নর আর চিফ কমিশনার ছিল আলাদা। তো গভর্নরের প্রভিন্স থেকে কতজন হয়েছে না 292 জন, 11টা গভর্নর প্রভিন্স থেকে, আর 4 জন চিফ কমিশনের প্রভিন্স থেকে হয়েছে ইলেক্টেড। ক্লিয়ার হয়েছে? তাহলে কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে কটা মেম্বার ছিল না 389টা মেম্বার ছিল। কজন ইলেক্টেড ছিল না 296 জন ইলেক্টেড ছিল। কজন নমিনেটেড ছিল না 93 জন নমিনেটেড ছিল। এইবার এখানে যে লাইনটা দিয়েছি, এই লাইনটা পড়ছি, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়ার টু বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্যাট কমিউনিটি ইন দ্য প্রভিন্সিয়াল legislative assembly, and voting was to be by the method of proportional representation by means of single transferable vote। বলছে কি, দ্য রিপ্রেজেন্টেটিভস অফ ইচ কমিউনিটি, দেখো যে সমস্ত জায়গা থেকে ইলেক্টেড হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া থেকে 3টে কমিউনিটিতে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে মুসলিম, আর একটা শিখ, আর একটা হচ্ছে জেনারেল। এই 3টে ধর্মের কমিউনিটিতে ভাগ করা হয়েছিল। প্রত্যেকটা কমিউনিটির মেম্বারদের প্রত্যেকটা কমিউনিটি ভোট দিয়েছিল, এবং এই ভোটটা যেটা হয়েছিল সেই মেথডটাকে বলা হচ্ছে proportional representation by means of single transferable vote। ঠিক আছে, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ প্রিন্সলি স্টেটস ওয়ার টু বি নমিনেটেড বাই দ্য হেডস অফ দ্য প্রিন্সলি স্টেট। ওই যে বললাম যে প্রিন্সলি স্টেট থেকে যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ আসছে তারা নমিনেট হচ্ছে সেই প্রিন্সলি স্টেটের হেডের দ্বারা।
এবার কথা হলো এখান থেকে প্রশ্ন কী আসে, দেখো প্রশ্ন যেটা আসে সেটাই তোমাদের বলছি, তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে ইলেকশনটা কীরকম হয়েছিল না, ইলেকশনটা হয়েছিল ইনডাইরেক্টলি। কীরকম? ইনডাইরেক্টলি। হোয়াট ইজ মিন বাই ডাইরেক্টলি ইলেকশন আর ইনডাইরেক্টলি ইলেকশন? দেখো আমাদের এমএলএদের আমরা যে নির্বাচন করি, এমপিদের যে আমরা নির্বাচন করি, এটা হচ্ছে আমাদের ডিরেক্টলি। আমরা যখন এমএলএদের নির্বাচন করি, এমএলএর ভোট হয়, তখন ভোট কারা দেয়? আমরাই দিই। এটা হচ্ছে ডিরেক্টলি ইলেক্টেড এমএলএরা আমাদের দ্বারা। কিন্তু প্রেসিডেন্টের যখন ভোট হয় তখন কি আমরা দিই? তখন আমরা ভোট দিই না, তখন ইলেক্টেড এমএলএ এমপিরা ভোট দেয়। তো ওইটা হচ্ছে আমাদের ইনডাইরেক্টলি ইলেক্টেড, মানে প্রেসিডেন্ট ইজ ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই পিপল। আমরা যাদের ইলেক্টেড করছি তারা গিয়ে প্রেসিডেন্টের জন্য ভোট দিচ্ছে, আর এমএলএ হচ্ছে ডিরেক্টলি ইলেক্টেড বাই পিপল। ঠিক একইভাবে যে কনস্টিটিউট অ্যাসেম্বলির যারা মেম্বার ছিল তারা ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়েছিল। এবং ইলেকশনটা কীরকম ফ্র্যাঞ্চাইজে হয়েছিল এটা আসে। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস বলে একটা ফ্র্যাঞ্চাইজি আছে, যেটা 18 বছরের পর সবাই দিতে হয়, আর একটা হচ্ছে লিমিটেড ফ্র্যাঞ্চাইজি। এটা তোমাদের পরে বোঝাবো, শুধু মনে রাখবে যে ইলেকশনটা হয়েছিল দুটো হয়েছিল, একটা হচ্ছে ইনডাইরেক্টলি ইলেকশন হয়েছিল, সেকেন্ড হচ্ছে ইলেকশনটা যেটা হয়েছিল সেটা লিমিটেড ফ্র্যাঞ্চাইজে হয়েছিল, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজে হয়নি। ক্লিয়ার হয়েছে? আর কিছু এখান থেকে পড়তে হবে না। এরপরে যখন পার্টিশন হলো ইন্ডিয়ার, তখন কিন্তু কনস্টিটিউট অ্যাসেম্বলির স্ট্রেংথটা কমে নেমে এসেছিল 299। ওকে, আচ্ছা, এইবার কনস্টিটিউট অ্যাসেম্বলির প্রথম মিটিং গঠিত হয় বা সংগঠিত হয় 9 ডিসেম্বর 1946 সালে। মুসলিম লীগ বয়কট করেছিল এই মিটিংটাকে, এবং এই মিটিংটা অ্যাটেন্ড করেছিল 211 জন মেম্বার। এই মিটিংটায় একটা টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়। টেম্পোরারি মানে কিছুদিনের জন্য প্রেসিডেন্ট বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট, কনস্টিটিউট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট, কিন্তু ইন্ডিয়ার প্রেসিডেন্ট না। তো এই ইন্টারিম প্রেসিডেন্ট কে ছিলেন না? ডাক্তার সচ্চিদানন্দন সিনহা। এই সচ্চিদানন্দ সিনহা ছিল আমাদের ওল্ডেস্ট মেম্বার কনস্টিটিউট অ্যাসেম্বলির, ওই জন্য ওনাকে কিছুদিনের জন্য প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয়েছিল। ঠিক তার দুদিন পরে, এই তিনটে ডেট খুব ইম্পর্টেন্ট, ঠিক তার দুদিন পর 11 ডিসেম্বর 1946 সালে সেকেন্ড মিটিং গঠিত হয় কনস্টিটিউট অ্যাসেম্বলির, এবং পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, এবং ভাইস প্রেসিডেন্ট দুজন হন, একটা এইচ.সি. মুখার্জি আর একটা ভিটি কৃষ্ণমাচারী। ঠিক তার দুদিন পর 13 ডিসেম্বর, ইতিহাসে স্মরণীয় দিন, 1946 সালে আমাদের যিনি মহান নেতা জওহরলাল নেহরু, তিনি একটি অবজেক্টিভ রেজলিউশন পাস করেন, যে অবজেক্টিভ রেজলিউশনটা পরবর্তীকালে প্রিয়াম্বেল হিসাবে স্বীকৃতি পায়। কনস্টিটিউশনে কিন্তু প্রথম থেকে প্রিয়াম্বেল ছিল না। তো এই অবজেক্টিভ রেজলিউশন যেটা জওহরলাল নেহরু 13 ডিসেম্বর 1946 পাস করেছিল, সেটাই পরবর্তীকালে একটু সংশোধন করে প্রিয়াম্বেল হয়ে যায়। এবং এই অবজেক্টিভ রেজলিউশনটাকে অ্যাসেম্বলি মানে কনস্টিটিউট অ্যাসেম্বলি কবে গ্রহণ করেছিল বা কবে অ্যাডপ্ট করেছিল? জানুয়ারি 22, 1947 অ্যাডপ্ট করেছিল। ক্লিয়ার হয়েছে? এবার আমরা কিছু ডেট দেখে নিই। ড্রাফটিং কমিটি, দেখো কনস্টিটিউশন তো তৈরি করতে হবে খুব ভালো, কিন্তু কনস্টিটিউশন তৈরি করার জন্য একটা খসড়া তৈরি করতে হবে, এবং সেই জন্য একটা খসড়া কমিটি গঠন করা প্রয়োজন। এই খসড়া কমিটি প্রথম গঠিত হয় 29 আগস্ট 1947 সালে। চেয়ারম্যান কে ছিল না? আমরা সবাই জানি, আমাদের মহান নেতা বি.আর. আম্বেদকর। 1948 সালে এই ড্রাফটটা ফাইনালাইজড হয়, মানে একদম চূড়ান্ত খসড়া তৈরি হয়। আর 26 নভেম্বর 1949 সালে কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করে সিএ মানে কনস্টিটিউট অ্যাসেম্বলি। কনস্টিটিউট অ্যাসেম্বলি বা সংবিধান কমিটি কনস্টিটিউশনটাকে গ্রহণ করে নিজেদের মধ্যে, যে হ্যাঁ আমরা এটা গ্রহণ করলাম, স্বীকৃতি দিলাম। এবং 26 জানুয়ারি 1950 কী হয়? এই কনস্টিটিউশনটা সারা ভারতে স্বীকৃতি পায়। মানে ব্যাপারটা কি? অ্যাডপ্টেড আর এনফোর্সড মানে কি? অ্যাডপ্টেড মানে ধরো আমাকে আমার গার্লফ্রেন্ড বললো আমি তোমাকে ভালোবাসি, খুব ভালো কথা। 9 ডিসেম্বর আমার গার্লফ্রেন্ড বললো আমি তোমাকে ভালোবাসি, এটা শুধু আমি জানলাম যে ও আমাকে ভালোবাসি, তার মানে আমি অ্যাডপ্ট করলাম ওর প্রপোজালটাকে। এইবার 11 ডিসেম্বর আমি ফেসবুকে পোস্ট দিলাম যে আমার আই অ্যাম এনগেজড, আই অ্যাম ইন রিলেশনশিপ। তার মানে কি? তার মানে আমি জনসমক্ষে প্রকাশ করে দিলাম যে আমি রিলেশনশিপে আছি, আমার গার্লফ্রেন্ডেই। এটাকে বলা হচ্ছে এনফোর্স করা। তাহলে ক্লিয়ার হলো অ্যাডপ্টেড আর এনফোর্সডের মানে কি? অ্যাডপ্টেড মানে নিজেরা গ্রহণ করলাম, যখন সেটা সবার সামনে প্রকাশ করলাম বা সারা ভারত জুড়ে কনস্টিটিউশন চালু হলো, সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। দুটোর মধ্যে গোলাবে না। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এই কনস্টিটিউট অ্যাসেম্বলির টোটাল কতগুলো সেশন ছিল? না 11টা সেশন ছিল। ক বছর ধরে চলেছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি বা ভারতের সংবিধান তৈরি হতে ক বছর সময় লেগেছিল? না এইটা মনে রাখবে, পরীক্ষায় বারংবার আসে, 2 বছর 11 মাস 18 দিন। কত বললাম? 2 বছর 11 মাস 18 দিন। এবার আদার্স কিছু পয়েন্ট আছে, আমরা একটু দেখে নিই। 22 জুলাই 1947 সালে কনস্টিটিউট অ্যাসেম্বলি ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করে, মানে আমাদের ইন্ডিয়ার একটা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়, যেটা আমরা দেখতে পাই তেরঙ্গা। 1949 মে মাসে ইন্ডিয়া কমনওয়েলথ মেম্বারশিপ গ্রহণ করে। তোমরা জানো কমনওয়েলথ এখন গেমস হয়, সেই কমনওয়েলথে মেম্বারশিপ গ্রহণ করে 1949 মে মাসে। 24 জানুয়ারি 1950 ন্যাশনাল অ্যান্থাম আর ন্যাশনাল সংকে অ্যাডপ্ট করা হয়। তাহলে প্রশ্ন হবে ন্যাশনাল অ্যান্থাম কোনটা, সং কোনটা? মনে রাখবে ক্রিকেটের মাঠে যেটা বাজে সেটা হচ্ছে অ্যান্থাম,
কি বললাম, ক্রিকেটের মাঠে যেটা বাজে সেটা হচ্ছে অ্যানথেম। তাহলে আমাদের অ্যানথেম কি? জনগণ মন। কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমাদের ন্যাশনাল সং কি? ন্যাশনাল সং হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্রের লেখা, কি বলো? বন্দে মাতরম। ক্লিয়ার হলো? তাহলে এই অ্যানথেম আর সঙ্গের মধ্যে গোলাবে না। অ্যানথেম মানে ক্রিকেট মাঠ, আর সং মানে বন্দে মাতরম। 24শে জানুয়ারি 1950 আরেকটা কাজ হয় না, ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন। এতদিন ছিল কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট, এবার হলো ইন্ডিয়ার প্রেসিডেন্ট। 1951-52 আমাদের প্রথম জেনারেল ইলেকশন ইন্ডিয়ার স্থাপিত হয় বা সংগঠিত হয়। এইবার আর কিছু পয়েন্ট আছে বলে দিই, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, একদম চোখ বুঝে এটাকে বিশ্বাস করতে পারো, যদি না আসে পয়সা ফেরত। যাই হোক, এলিফ্যান্ট দেখো, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির সিম্বল কি ছিল না? এলিফ্যান্ট ছিল একটা সিম্বল, মানে হাতির চিহ্ন ছিল কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির চিহ্ন। BN রাও কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে নির্বাচিত হয়। কনস্টিটিউশনাল অ্যাডভাইজার মানে কি? লিগাল অ্যাডভাইজার, মানে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিকে আইনি পরামর্শ দেবে, সেই লিগাল অ্যাডভাইজার হিসেবে নির্বাচিত হয় BN রাও। HVR আয়াঙ্গার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়। SN মুখার্জি ছিল চিফ ড্রাফটসম্যান কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির। দেখো, অনেকে গুলিয়ে ফেলে যে ড্রাফটিং কমিটির মেম্বার আর চিফ ড্রাফটসম্যানের মধ্যে। দেখো, ড্রাফটিং কমিটির মেম্বার যদি বলে তাহলে হচ্ছে আমাদের আম্বেদকর, এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান যদি বলে আম্বেদকর, কিন্তু বলে যে চিফ ড্রাফটসম্যান কে ছিল, প্রধান খসড়া কে কার হাতে নিয়োজিত ছিল, সেটা হচ্ছে SN মুখার্জি। ক্লিয়ার হলো? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ইনি ছিলেন প্রথম ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্যালিগ্রাফার। ক্যালিগ্রাফার মানে কি? প্রথম ইন্ডিয়ান কনস্টিটিউশনটা হাতে লেখা হয়েছিল, তো এই হাতে খুব সুন্দর বোল্ড ইতালিক স্টাইলে লিখেছিল হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, পরীক্ষায় আসে। আর এই যে হাতে লেখা কনস্টিটিউশন থেকে খুব সুন্দর করে বিউটিফাইড এবং ডেকোরেটেড করেছিল আমাদের একজন বাঙালি নন্দলাল বোস, তোমরা সবাই জানো। তো এই হচ্ছে আমাদের মেকিং অফ দ্য কনস্টিটিউশনের ফুল নোট। এর পরের ক্লাসে আমরা পড়বো তোমাদের রুটিন অনুযায়ী 3rd সপ্তাহে আমরা কি পড়বো? বিভিন্ন কমিটি, তাদের চেয়ারম্যান এবং সোর্স অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে? তো এইটা কিন্তু ভালোভাবে পড়বে, প্রচুর তথ্য আছে। আমি তোমাদের যেগুলো পরীক্ষা আছে সেগুলো পড়তে বললাম, নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে পড়াশোনা করো, কারণ মঙ্গলবার মক আছে, ভুলে কিন্তু তোমরা যাবে না। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।